অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইমের 400তম এপিসোড। অ্যাডেড টাইম 400 হয়নি, কিন্তু আমরা ধরে নিই যেটা 400। আমরা কিছু কিছু যে সময় অ্যাডেড টাইম মিস করে ফেলেছিলাম, সেই কারণে অনেক সময় বোধহয় এটা অ্যাডেড টাইম 395 এরকম কিছুটা হবে নাম্বার। হ্যাঁ, কিন্তু এই অ্যাডেড টাইম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, 400তমই ধরে নিচ্ছি। এবং যেহেতু স্পেশাল এডিশন, তাই আমাদের এই শো আরও যে দুজন ভদ্রলোক করেন তাদের সঙ্গেও আমরা কোনো একটা মুহূর্তে অ্যাড হয়ে নেব। না, মেইনলি 4 জন ভদ্রলোক, ও আরো একজন 5 জন ভদ্রলোক, 6 জন, আমরা 6 জন। এটাই তো বললাম যে আমরা দুজন ছাড়া আরো 4 জন ভদ্রলোক আছে। একজন রুটি রুজির জন্য, পড়াশোনার জন্য দেশের বাইরে চলে গেছেন, আরেকজন হচ্ছে অফিসেই আছেন, তিনি ক্রিকেটটা মূলত করেন। আপনার নামের সাথে তার মিল আছে, কায়সার দা। এছাড়া আরো দুটো রয়েছে, সব মিলে 6 জনের একজন টিম। শুধুমাত্র তাই নয়, আমাদের সাথে নিয়মিত ভাবে থাকছেন রামি আতিক সাহেব। তাদের সবার জন্য আসলে শুভকামনা। যাই হোক, আমরা শুরু করি। একটা প্রশ্ন করে, অনেক রকমের প্রশ্ন আছে, সিন্ডিকেট, এই কেট, সবকিছু, এগুলো নিয়ে আমরা সবকিছু নিয়ে কথা বলতে চাই এবং বলবোই আশা করছি। কিন্তু ফার্স্টে আমরা ওই ম্যাচ দিয়ে শুরু করি, মানে অল অ্যাবাউট বাংলাদেশ। এখানে মোস্টলি একটা শুধু ইউরোপিয়ান প্রশ্ন আছে। সৌমিত সোমের গোলের পর আপনার অনুভূতি কেমন ছিল? আপনাদের অনুভূতি কেমন ছিল? রাব্বি মাদবর মোহাম্মদ আসিফ খানের প্রশ্ন। আমি খেলা দেখে যে সুখ ও দুঃখ পেয়েছি তার থেকে বেশি সোমের গোলে আপনাদের কমেন্ট্রি থেকে চেঁচিয়ে বলে ওঠা গোল। শব্দ শোনার পর মনে হলো যেন বিশ্বকাপ জেতার আনন্দ। সেই সময় আপনাদের মনের অনুভূতি কি ছিল? আসলে অনুভূতি না পরে মিলিয়ে গেছে, মানে যেটা হয়েছে যে ওই অনুভূতিটা একদম ক্ষণিকের ছিল। ওই অনুভূতিটা নিয়ে যদি বাড়ি ফিরতে পারতাম খুবই খুবই ভালো লাগতো। ওইটা থাকলে ওইটা নিয়েই আমরা এখন রোমন্থন করতে পারতাম। কিন্তু ওই গোলটা দেখার এরপরে রিপ্লেও আর দেখছি না, কারণ দেখার পরেই মনে হচ্ছে যে ওইটা আবার তো এরপরে তো গল্প তো ওখানে শেষ না, গল্পের হ্যাপি এন্ডিং তো আসলে হয় নাই। মানে আমরা তো নিজেরা দেখি না, ইনফ্যাক্ট হচ্ছে আমার সচরাচর মনে পড়ছে না কোন ম্যাচে বাংলাদেশ 3-1 গোলে পিছিয়ে ছিল, সেখান থেকে বাংলাদেশ কামব্যাক করে স্কোর লাইনটা 3-3 করেছে এক্সট্রা টাইমে গোল দিয়ে। ওইটা ওইখানেই শেষ হয়ে গেলেই আসলে পারতো। পরে যেটা হয়েছে সেটা না হলেই ভালো হতো, যেহেতু বাস্তবতাই যেটা হচ্ছে হবে 2 গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশের 2-2 করার একটা রেকর্ড আছে যে গোল্ড কাপে 2015 সালের ফাইনালে, যেটা 2-0 গোলে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল ফাইনালে। ফার্স্ট সেকেন্ড হাফে শুরুর দিকে 2 গোল দিয়ে সমতায় নিয়ে আবার 3-2 গোলে এক্সট্রা টাইমে গিয়ে গোল খেয়ে বাদ পড়ছিল। তো ওরকমই অনেকটা পাণ্ডুলিপি, কিন্তু এইরকমটা এক্সপেক্ট করিনি, মানে স্টেজ যেটা ছিল 98 মিনিটসে গোল দিয়ে, অ্যাম্বিয়েন্স যেটা হয়েছে, যিনি গোল দিয়েছেন গোল দিয়ে এরপরে হেরে যাওয়া। এবং ওই গোলের অনুভূতিটা যদি বলি, ওই গোলটা যখন মোরসালিন কর্নার কিকটা নিতে যান, তখন আমি এটা বলছিলাম বোধহয় কমেন্ট্রিতে যে হামজা চৌধুরী গোল করেছিলেন এই রকম কর্নার থেকে, দেখা যাক ওই একই জিনিস বের করা যায় মানে ভুটান ম্যাচে। হ্যাঁ, দিস ইজ দ্য লাস্ট চান্স। এবং তারপর সেই কর্নার থেকে সৌমিত সোম যখন হেড করলেন, প্রথমে আমি সরাসরি বুঝি নাই যে সৌমিত সোম ওটা, পরে যখন সৌমিত সোম দৌড়ে এদিকে যাচ্ছেন তখন আমি বুঝছি যে সৌমিত সোম। ততক্ষণে গোলের ওই মানে এমন একটা ভাব যে বাংলাদেশ যখন 3-2 করে ফেলেছে তখন 3-3 যে হবে এটা যেন আমি জেনেই গিয়েছিলাম আমরা, এরকম একটা ভাইব ছিল। তো 3-3 হওয়ার পরে দেখলাম মানে ফটো জার্নালিস্টরা তাদের পেছনে ছুটছেন, প্লেয়াররা যে সেলিব্রেট করছেন। এইরকম দৃশ্য সবশেষ বোধহয় দেখেছিলাম সাফের ফাইনালে, বাংলাদেশ যেবার মালদ্বীপকে হারালো, ওরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল। শুধু আপনার ফটো জার্নালিস্ট, আমি দেখছিলাম পরে বেশ কিছু ভিডিও যারা ফ্যানরা যারা গ্যালারি থেকে নিয়েছিলেন তারা যে ভিডিওগুলো দিচ্ছিলেন যে ফায়ার সার্ভিসের ব্রিগেডের যারা ওইখানে দায়িত্বরত ছিলেন তারা ওখান থেকে চেয়ার থেকে লাফ দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব পুলিশ বা অন্যান্য বাহিনী যেসব স্টাফরা ছিলেন তারা ওই মোমেন্টে নিজেকে কন্ট্রোল করতে পারেন। ওই মোমেন্টে আসলে কাউকে নিজেকে কন্ট্রোল করে রাখার কোনো উপায় ছিল না, মনে হচ্ছিল যে অবিশ্বাস্য একটা কিছু। মানে আপনি যে ওয়ার্ল্ড কাপ ফাইনালের সাথে এটাকে তুলনা করলেন, অনেকটা বিশ্বকাপ জেতার মতো আনন্দ না হলেও বিশ্বকাপের একটা আমেজ বা ওই ভাইব ওই রকম চলে এসেছিল। যাই হোক, এইটা হ্যাপেন্স। এবং এরপরে রাতে ঘুমাইলেন কখন? মানে অনেকদিন পরে রাতে বাসায় যেতে যেতে আপনার বেজেছে 2:15, ঘুমাতে ঘুমাতে 4টা 4:30টার আগে। অনেকদিন পর একটা ফুটবল ম্যাচ আমাকে মানসিকভাবে ফুটবল ম্যাচের রেজাল্ট প্রভাব ফেলে না, মানে আমি দেখি ওই সময় এক্সাইটেড হই, এরপর আস্তে আস্তে ব্যাপারটা নর্মাল। কিন্তু ওটার সাইকেল এখনো চলছে আমার, মানে আরও একদিন চলেছে, উইচ ইজ স্ট্রেঞ্জ। মানে যেটা হওয়ার কথা না, এটা প্রচন্ড অপেশাদার কাজ, স্বীকার করে নিচ্ছি, কিছু করার নেই। দুঃখ সুখের কথা আসলে আরো অনেক হবে। হ্যাঁ প্লিজ। কামরুল আহমেদ, তার প্রশ্ন, বাংলাদেশ হংকং ম্যাচের কিছু পজিটিভ সাইড বলুন যেখান থেকে বাংলাদেশের উন্নতি দেখতে পেয়েছেন। পয়েন্ট আউট করে ধরলে ধরেন হচ্ছে ওই কামব্যাক মেন্টালিটি,
সেটা একটা পজিটিভ সাইড। 2, বাংলাদেশের খেলার যথেষ্ট উন্নতি হয়েছে অ্যাজ এ মাঠের ফুটবলের হিসেব করলে বাংলাদেশ বল হোল্ড করছে। ইনফ্যাক্ট আগে কি হতো, আমরা একটা সময় দেখলাম বাংলাদেশ নিজেদের প্ল্যানটা আপনার গুলায় ফেলতো অপোজিশনের প্ল্যানের সাথে, বাট এইখানে মনে হচ্ছে না বাংলাদেশের একটা প্ল্যান ওয়ার্কআউট করছে, অপোজিশনকে খেলাতে পারছে না বাংলাদেশ, অপোজিশন ওইটা বাংলাদেশকে রোয়েশ হয়ে তারা বাংলাদেশকে ফেস করছে। সো খেলার পরিকল্পনা আমার মনে হয় যে কিছুটা হলে ওয়ার্কআউট করেছিল ফার্স্ট হাফ। আর আমরা মেইন শোতেও বলেছি আসলে এই ম্যাচটা বাংলাদেশ হেরেছে ইন্ডিভিজুয়াল এররের কারণে, এমন না যে কোনো ম্যাসিভ কোনো বিগেস্ট দল কলাপস করেছে, বাট ইন্ডিভিজুয়াল ইফেক্টগুলো এই ম্যাচটাকে ইয়ে করেছে। উন্নতির জায়গাগুলো ওই কামব্যাকটাকেই আমি বেশি ইয়ে করব। আচ্ছা, উন্নতির জায়গা যদি বলেন, কামব্যাক মেন্টালিটি, সাবস্টিটিউট যারা নেমেছেন তাদের ইম্প্যাক্ট, ফার্স্ট হাফে বাংলাদেশের পারফরমেন্স, অ্যাপার্ট ফ্রম দ্যাট স্টুপিড ডিফেন্ডিং যেইখানে বাংলাদেশে গোল হজম করতে হয়েছে, আমার মনে হয় সেগুলো ঠিকঠাক ছিল। সেকেন্ড হাফে বাংলাদেশের আরেকটু প্রোঅ্যাক্টিভ ডিসিশন নেওয়া গেলে, যে চেঞ্জগুলো যদি আমি জানি না আরও আগে করার কোনো সুযোগ ছিল কিনা, তাহলে হয়তো স্পেশালি জায়ানের চেঞ্জটা যদি আরও আগে করানো যেত হয়তো আরেকটু ইম্প্যাক্ট পড়তে পারতো। তো পজিটিভ সাইন আসলে হারা ম্যাচে খুঁজে একটা সান্ত্বনা দিতে পারবেন। হামজার গোল, সৌমিতের গোল, অনেক পজিটিভ আপনি খুঁজে পেতে পারেন, কিন্তু দিন শেষে রেজাল্ট ভালো না হলে আসলে ওই পজিটিভিটিগুলা খুব বেশি কাজে দেয় কিনা আমি ঠিক শিওর না। যাই হোক, বাংলাদেশের পরের প্রশ্ন নেই, ঠিক আছে, বাংলাদেশ কেন্দ্রিকই প্রশ্ন। এইটা হচ্ছে রাহাত হাসান, মুরসালিন এবং জিকো দুজনই একই শাস্তি পেয়ে জাতীয় দল থেকে বহিষ্কার হয়েছিলেন, কিন্তু মুরসালিন ঠিকই জাতীয় দলে খেলছে, কিন্তু জিকো খেলতে পারছে না। তাহলে কি ধরে নেব যে জিকো সিন্ডিকেটের শিকার? দুইজন তো একই ক্লাবে ছিলেন যখন ওই শৃঙ্খলা ভঙ্গের ইয়েটার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। দুইজন একই ক্লাবে ছিলেন। মোরসালিন তো রিসেন্টলি ক্লাব চেঞ্জ করলো, আবাহনীতে গেছেন। তাহলে আছে এখানে সিন্ডিকেট আবার কিভাবে হলো? সিন্ডিকেট না বসুন্ধরা সিন্ডিকেট? তাহলে তো মোরসালিনের আসলে সুযোগ পাওয়ার কথা না। মানে কোথায়? ন্যাশনাল টিমে। ওইটাই উনি বলতেছেন যে মোরসালিন যদি সুযোগ পায় তাহলে মানে জিকো আসলে কোন ফেরে বাদ পড়বে? তাহলে তো সিন্ডিকেটের জন্য জিকো আসলে বাদ পড়েছে এমনটা বলা যায় না। এখন মানে জাতীয় প্রশ্ন এটা যদি করে কেউ যে আনিসুর রহমান জিকোকে কেন নেওয়া হয় না, মানে এটার ঘটনাটা কি? মানে এইটার জিনিসটা আমি হচ্ছে আপনার জিকোকে নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা দিয়ে আমি অ্যানসারটা করছি। করেন। ওয়াসিমুজ্জামান, ডিসকাস আনিসুর রহমান জিকো and give the latest update about his condition and explain why he was not included in the squad for the last few international matches. Also give some ideas about how he can make a comeback. ওই ঘটনার পর আনিসুর রহমান জিকো, মোরসালিন দুইজনই হচ্ছে ক্লাব এবং হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল, দুই জায়গায় তাদের প্রেজেন্স ছিল না। এরপর হচ্ছে আপনার মোরসালিন ওই জায়গাটায় কামব্যাক করেছেন, তার ক্লাবের হয়ে কিন্তু কামব্যাক করেছিলেন। মোরসালিনের সময় কামব্যাক করেছেন কারণ মোরসালিনের বয়স কম, এই কারণে একটা ছাড়ও তিনি পেয়েছেন এবং তিনি ওই সময় পারফর্ম করছিলেন ভালো, এই কারণে ওই সুযোগটা মোরসালিন হচ্ছে ক্যাপিটালাইজ করেছেন। জিকো কিন্তু ওই সুযোগটা করে দিয়েছেন নভেম্বর মাসে কামব্যাক যখন তিনি করলেন, এরপর ফিরেই আসলে তিনি করলেন। কিন্তু জিকোর হচ্ছে কি আপনার ওই সময় দলে কিন্তু তিনি ছিলেন, এরপরেও ন্যাশনাল টিমের স্কোয়াডে কিন্তু তিনি ছিলেন, কিন্তু ওই জায়গায় হচ্ছে কি আপনার জিকো কিন্তু তার ক্লাবে তিনি এরপর ওই ঘটনাটার পর তিনি রেগুলার হতে পারেন নাই। ওইটা হয়তো কোচের কাছে লেগেছে। আর এখনের কন্ডিশন যদি আপনি বলেন, সেই জিনিসটা যেটা হয়েছে যে আনিসুর রহমান জিকোকে ম্যাচ খেলতে হবে, তার ক্লাবের হয়ে ম্যাচ খেলতে হবে। লাস্ট সিজনে কিন্তু ফুল সিজন আনিসুর রহমান জিকো রেগুলারলি আসলে খেলেন নেই, জিকোর একটা ইনজুরি প্রবলেম সেখানে ছিল, সেই ইনজুরি থেকে তিনি কামব্যাক করেছেন। এরপর জিনিসটা যে এই সিজনে আনিসুর রহমান জিকোকে আমরা একটা ম্যাচ দেখেছি, সেই ম্যাচে বসুন্ধরা কিংস হেরে ড্রই তো তারা করলো পিডাব্লিউডির সাথে, ড্র করলো, জিকো গোল কনসিড করেছেন। জিকোর প্রথম কাজটা হবে ক্লাবে আসলে তার ব্যাক করতে হবে। ক্লাবে ব্যাক করার পরেই আলটিমেটলি বোঝা যাবে যে এই জিকো আসলে ন্যাশনাল টিমে বাকিদের সাথে কম্পিটটা করতে পারেন কিনা। ক্লাবে যদি উনি ব্যাক করতে পারেন, আমার মনে হয় ন্যাশনাল টিমের রাডারেও তিনি আবার ঢুকতে পারবেন। আর কোচের সাথে একটা মনোমালিন্যর কথা আসলে রয়েছে, বিভিন্ন জায়গায় বলা হয়ে থাকে, ওই জিনিসটাও আসলে কাটাতে হবে। এইটা তো কোচের সাথে তো এই বর্তমান কোচের সাথে তার মনোমালিন্য আছে, মানে ঘটনা প্রবাহ যেটা হয় যে এই প্রশ্নগুলো কেন ওঠে, কারণ আমরা হয়তো নিয়মিত এই খবরগুলো দিই, কিন্তু বাংলাদেশের খবর তো লোকে নিয়মিত দেখেন নাই। ইনফ্যাক্ট এমন অনেক ফুটবল শো পেয়েছি যেখানে বাংলাদেশ নিয়ে কথা বলার কারণে অনেকে মন্তব্য করছে আজকে বাংলাদেশ নিয়ে কথা শোই দেখবো না। এই যে তখন একটা জানার একটা গ্যাপ থাকে, বাংলাদেশ নিয়ে জানার আগ্রহটা আসে যখন ইন্টারন্যাশনাল ব্রেক আসে, তখন আবার নতুন করে ব্যাপারগুলো উত্থাপিত হয়। জিকোর ব্যাপারটা শেষ করি, 2023 সালে তিনি সাউথ এশিয়া দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার হলেন সাফে। সেপ্টেম্বরে ওইটার ঘটনা হচ্ছে জুন জুলাই, এরপরে সেপ্টেম্বরে ওই ঘটনা, এবং তারপর তিনি দল থেকে আস্তে আস্তে বাদ পড়লেন। দল থেকে বাদ পড়ার আগে তিনি
3 গোলকিপারের ভেতরে একজন ছিলেন। গতবার জানা গেল হাভিয়ার কাবরেরা বললেন যে তিনি টপ 3 গোলকিপারেও হাভিয়ার কাবরেরা দেখেন না হচ্ছে আনিসুর রহমান জিকোকে। জিকো সময় সময় এটা তার মনের কষ্টটা প্রকাশও করেছেন বিভিন্ন ইন্টারভিউতে। একটা সময় মেহেদী শ্রাবণকে দিয়ে ট্রাই করানো হয়েছে, যিনি অনেকগুলো ভুল করছেন, কিন্তু তবুও জিকোর সুযোগ হয় নাই। পরে গিয়ে ততদিনে মিতুল মার্মা ফিক্স হয়ে গেছেন ওই হিসাবে। এরপরে এখন যখন একেবারেই রাডার থেকে জিকোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ন্যাশনাল টিম সেটা করেছে, তখন আবার এই প্রশ্নটা উঠছে জিকোর এখন যদি ক্লাবে ফার্স্ট চয়েস হইতে হয়, বসুন্ধরা কিংসও তার ফার্স্ট চয়েস হওয়াটা কঠিন। আমার মনে হয় তাকে আসলে ক্লাব ছাড়তে হবে। ক্লাব ছেড়ে অন্য কোনো ক্লাবে যদি তিনি যান, সেখানে গিয়ে যদি তিনি ফার্স্ট চয়েস গোলকিপার হতে পারেন নিয়মিত, আনিসুর রহমান জিকোর সেই ক্যাপাসিটি আছে যেটা দিয়ে তিনি আবারও ন্যাশনাল টিমে ফিরতে পারেন। সেটা তার একেবারেই মনোবলের উপরে নির্ভর করছে, এটা হচ্ছে আমার কাছে মনে হয়। আমি আপনার এটার সাথে একমত না, কারণ হচ্ছে কি তার নাম্বার 1 তিনি বসুন্ধরা কিংসেই হতে পারবেন। তিনি যেভাবে কামব্যাকটা করতে চাইছেন বা যেই রাস্তায় তিনি আছেন নিজেকে, ওই নিজের সাথেই তিনি কাউন্সিলিংটা আসলে করছেন, ওই জায়গা হলে আপনি দেখেন বসুন্ধরা কিংসে মেহেদী হাসান শ্রাবণ নাম্বার 1 গোলকিপার, তিনি আন্ডার 23টা দুর্দান্ত করেছেন তিনি বাংলাদেশের হয়ে, দুর্দান্ত করেছেন, দুর্দান্ত, এটা নিয়ে কোনো ডাউট নাই। ওই জায়গায় ধরেন হচ্ছে গিয়ে একটা টাইট ব্যাটল এই দুজনের মধ্যে হবে, এবং ওই জায়গাটায় হলে আনিসুর রহমান জিকো তিনি ফিরতেও পারেন, তার যদি ওই ফেরার যদি ইন্টেনশনটা বা মানসিকতাটা যদি তার থাকে, তিনি আবারও কিংসেরও নাম্বার 1 হতে পারেন। কিন্তু কিংসের তো সম্ভবত টার্গেটটা এরকম যে সামনের দিনে মেহেদী শ্রাবণকে আরো প্রতিষ্ঠিত করার, কারণ যেহেতু ওই গোলকিপার আন্ডার 23 টিমে ভালো করছেন, তার হাইট খুব ভালো, তিনি মিস্টেকস কিছু করেন কিন্তু সেইগুলো তিনি পুষিয়ে দিতে পারলে তার সামনে সম্ভাবনা আছে খুবই ভালো গোলকিপার হওয়ার বাংলাদেশের। তো বসুন্ধরা কিংস তো সম্ভবত ওইটাতে ফোকাস করার কথা হিসাব মতো, আপনি ফিউচারের দিকে তাকান। কিন্তু আনিসুর রহমান জিকোর প্ল্যানের সঙ্গে সেটা কি অ্যালাইন করবে কিনা, অন এন্ড অফ থাকলে সেটা তার ন্যাশনাল ফেরত আসার সুযোগ, সেটা হলো ধরেন এই সিজনে যখন মোরসালিনর একটা বড় গ্রুপ কিন্তু বসুন্ধরা কিংস থেকে বের হয়েছে, এই সিজনে তাহলে আনিসুর রহমান জিকো বের হয়ে যেতেন ওই প্ল্যানের সাথে ইন্টিগ্রেট করেন দেখেই, বা ওই জিনিসটার মধ্যে সে আছে দেখি হয়তো এই সিজনেও কিংসের সাথে সে আছে। যে কাবরেরার সঙ্গে তার একটা পরিষ্কার দূরত্ব আছে আনিসুর রহমান জিকোর। জিকো এখানে ডাইরেক্ট স্টেটমেন্ট দিয়ে দিয়েছিলেন, যে স্টেটমেন্টটা আমরা ঘুরিয়ে ফিরিয়ে জামাল ভুইয়াকেও দিতে দেখছি, যে জিনিসগুলো প্লেয়াররা রিয়েলাইজ করেন এখানে জামালেরও কোনো দোষ নেই। জামাল যা বলেছেন যে তিনি খেলতে চান, হ্যাঁ তিনি খেলতে চান, তিনি পরে আসলে নামতে চান না, এই জিনিসগুলো জিকোর কাছ থেকেও আপনার সিচুয়েশনটা তখন একটু ভিন্ন ছিল, প্লটটা একটু ভিন্ন ছিল, এছাড়া বাকি আসলে একই টাইপের কথাই আসলে হয়। আচ্ছা, এই ব্যাপারে আনন্দ কিছু বলতে চান নাকি? আমাদের সঙ্গে 400th এপিসোড যেহেতু, শরীফুল হক আনন্দকে আমরা পেয়েছি। আচ্ছা, গোলকিপিং নিয়ে অনেক কথা হয়েছে, মানে এট এ টাইমেও প্রশ্ন আছে, মানে আগের ম্যাচে গোলকিপার কি খুব বড় ধরনের ভুল করলেন? আপনি হচ্ছে হামজা চৌধুরী ইন্টারভিউ করার পর যখন ঘুরে বেড়াচ্ছিলেন বিভিন্ন মানুষজনের সাথে ইন্টারভিউ করছিলেন, সবার মুখে একটাই কথা যে তারা জিকোকে দলে দেখতে চান। আমি একটু জিকোকে দলে দেখতে চাইতেই পারেন মানুষ, সব মানুষের মানে অভিমত আছে, মতামত তারা দিতেই পারেন, কিন্তু কথা হচ্ছে একজন গোলকিপার মিতুল মার্মা যিনি কনসিস্টেন্টলি পারফর্ম করে আসে 2023 সালের পর থেকে, এবং আমার মনে হয় জিকো যেই স্ট্যান্ডার্ড সেট করে গিয়েছিলেন ওই সাফে, এরপর মিতুল মার্মা সেটাকে আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় ছাড়িয়ে গেছেন। কিন্তু আপনার এটাও মাথায় রাখতে হবে যে বাংলাদেশে এখন প্রিমিয়ার লিগের, এখন তো হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের সিজনে মাত্র একটা ম্যাচ হয়েছে, সেই অনুযায়ী ম্যাচ ফিটনেস হিসেব করলে মিতুল মার্মা যে প্রস্তুত ছিলেন না সেটাও বোঝা গেছে তার রিফ্লেকশন বা রিফ্লেক্সের টাইমিংটা দেখে। মিতুল মার্মা হ্যাড আ ব্যাড ডে এন্ড দ্যাটস অল। মিতুল মার্মার পারফরম্যান্স, তিনি আনডাউটেডলি এখন, কিন্তু টানা দুটো ব্যাড ডে হয়ে গেল না সিঙ্গাপুরের ম্যাচটাও তো আসলে ব্যাড ডে ছিল। সিঙ্গাপুরের ম্যাচটা ওয়াজ আ ব্যাড ডে, বাট সেখানেও হয়তো বাংলাদেশের ডিফেন্সিভ ল্যাপসের কিছু দায়ভার অবশ্যই আছে, এবং স্পেসিফিকলি এই ম্যাচে তো অবশ্যই আছে। তারপরও মিতুল মার্মা ওয়াজ গিলটি অফ নট হ্যাভিং আ গুড রিফ্লেক্স এই ম্যাচে। কিন্তু তার মানে এই না যে আপনি 1-2 ম্যাচ দিয়ে মিতুল মার্মাকে জাজ করতে পারবেন। কিন্তু অথচ আনিসুর রহমান জিকোর পারফরমেন্স কিংবা তার ফিটনেস ইস্যু নিয়ে তার নিজেরও কিছুটা দায়ভার আছে তার এই অবস্থানে চলে আসার, এবং এটা আসলে জিকো এড়াতে পারেন না আমার মনে হয়। সাধারণত এই ধরনের সিচুয়েশন থেকে মোরসালিন কিন্তু কাম ব্যাক করেছেন, এবং I was so pleased to see Morsalin score that day. আমার কাছে মোরসালিনের গোলটা লেগেছে পুরো হোসেলো স্টাইলের গোল, ফক্স ইন দ্য বক্স, ম্যানুয়েল নয়ার যেভাবে মিস করেছিলেন ওইটা রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের ম্যাচে, একদম এরকম একটা গোল লেগেছে। I missed being in the stadium by the way. হ্যাঁ, এইটা বলেন, মানে সেদিন হারার পর কেমন লাগছে? হারার পর didn't you feel like a fan? আমার সাথে আপনার কথা হয়েছিল এই ব্যাপারে যে আমার একটা ডিফারেন্ট কিন্তু প্রেডিকশন ছিল, হ্যাঁ, এই ম্যাচের ব্যাপারে। I was totally wrong, মানে পুরো জিনিসটা পাল্টায় গেছে। So I felt good
I felt good and I equally felt devastated. কারণ আপনি তো বলতেছিলেন যে এরকম ইফেক্ট নিয়ে ম্যাচের থাকাটা আসলে আনপ্রফেশনাল, কিন্তু উই আর মেন্ট টু বি আনপ্রফেশনাল সামটাইমস। যে দেশের এরকম একটা পারফরমেন্সের পর আমরা হেরে বাসায় ফিরছি যে যার জায়গা মতো, এটা ঠিক আছে, বাট ভালো ম্যাচটা দেখে খুবই অনেস্টলি বলি, দ্য ফার্স্ট হাফ আই উইটনেস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারফরমেন্স আই হ্যাভ সিন বাংলাদেশ প্লে দ্য ওয়ে। এবং একটু আনপপুলার ওপিনিয়নও দিতে চাই, সেটা হচ্ছে কোচকে নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, এন্ড মানে খুবই লজিক্যালি বিতর্ক আছে, তার পার্সোনাল সিলেকশন সবকিছু, বাট দ্য ট্যাকটিক্স ওয়াজ স্পট অন। ফার্স্ট হাফে ট্যাকটিক্স ওয়াজ অ্যাবসলিউটলি স্পট অন। ফার্স্ট হাফে ট্যাকটিক্স ওয়াজ অ্যাবসলিউটলি স্পট অন। এবং আমার কাছে মনে হচ্ছে অ্যাশলি ওয়েস্টউড বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করেছেন ফার্স্ট হাফে আন্ডার এস্টিমেট করে তিনি যেই ধাঁচে খেলিয়েছেন, হি ওয়াজ কমপ্লিটলি আউটপ্লেড বাই হাভিয়ার কাবরেরা। কিন্তু পরবর্তীতে আসলে তার চেঞ্জেস গুলো এবং পার্সোনাল গুলো, স্পেসিফিকলি কিছু পার্সোনালকে শুরু থেকে খেলালে জিনিসটা আরেকটু কম্প্যাক্ট হতো, বাংলাদেশকে এইরকম হার্ট ব্রেকিং সিচুয়েশনে বিষণ্ণ চাঁদের মাঝখানে এই হামজা চৌধুরীর বসে থাকাকে আমাদের দেখতে হতো না, আনফরচুনেটলি। আচ্ছা, আর কি খাইলেন দুপুরে? আমরা খাই নাই, আপনাদের জন্য বসেছিলাম, আপনারা শো করবেন একটু। আমরা কিন্তু খেয়ে নিয়েছি। আমি খাইনি ভাই, আপনি খাইছেন। আপনি তো দুপুরবেলা একদম লেট ব্রেকফাস্টটা করেন, তো এইজন্য আপনি দুপুরবেলা প্রায় দেরি করে ফেলেন। 400তম এপিসোডে আপনি খাওয়াবেন না আনন্দ আমাদের? আমার একটা খুব বাজে স্বভাব আছে। ধরেন এই যে অফিসে মানুষজন সবাই লাঞ্চে যান, আমি একটু পরে যাই, কারণ মনে হয় যে লাঞ্চে সবাই চলে গেলে মানে কি বলবে লোকজন। আর লাঞ্চ করার ব্যাপারে তো আমার একটা মানে ব্যাপার স্যাপার জানা আছে আসলে। আনন্দ, আপনি ম্যাচের দিন আমাদের মিস করেছেন, আমাকে নাবিল খানকে মিস করেন? ভাই প্লিজ, মানে ইট ওয়াজ আ হিউজ। আপনি একটা অন্য কাজেও আসলে ছিলেন, আপনি আপনার কাজটা অনেক এনজয় করেছেন। যাই হোক, শরীফুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আর কিছু বলবেন অ্যাট টাইমের দর্শক শ্রোতাদের সম্পর্কে, বা অ্যাট টাইমটা আপনি এখন মিস করেন কিনা? যদিও মাঝে মাঝেই আপনি আমাদের সাথে আসেন, অ্যাট টাইম করেন। আমি হচ্ছে এখন 80% দর্শক আর 20% হচ্ছে মানে from the both ends, like it's fine, it's a different experience, কিন্তু I still feel privileged to be a part of this. I really feel privileged and honored. আমার হচ্ছে একটু তৌফিককে বলা দরকার ছিল যে তৌফিকের বর্নমাউথের কন্টেন্টটা was absolutely good and brilliant. মানে আমি বর্নমাউথ নিয়ে কাজ করতে চাইছিলাম গত বছর থেকে, কিন্তু কখনো করা হয়নি। আমি গত বছর বর্নমাউথ নিয়ে কাজ করতে চাইছিলাম, হিরাওলাকে নিয়ে আমি করি, পারি নাই। Tawfiq delivered. I hope Tawfiqের সাথে একদিন বসা হবে hopefully. But I feel good. A great 400 হইলো, 500 সামনে আছে, আশা করি সেখানেও হয়তো এরকম প্রেজেন্স হোক বা সামনে হোক, কিছু একটা হবে। আর প্লিজ ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার দেখে আসেন, নয়তো আপনি বিশাল মিস করবেন। এবং যারা দেখেন নাই সিনেপ্লেক্সে যে দেখে আসেন, আমার একমাত্র ছোট্ট একটা কাজ। ঠিক আছে শরীফুল হক, ভালো থাকেন। ধন্যবাদ। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। তৌসিফকে আমরা খুঁজবো পরে কোন একটা সময়। নাই ভাই, প্রশ্ন নিব? আচ্ছা, প্রশ্ন হচ্ছে এটা বাংলাদেশ দলের সুজন স্কি জায়েদ। আচ্ছা, সেদিন আপনি নাকি ইউটিউবের প্রশ্ন নিয়েছিলেন, আপনার নাম পড়তে সমস্যা হয়েছে? না, হয় নাই? তাহলে আমার কি রোগ আছে নাকি? আচ্ছা রিফাত ভাই, বাংলাদেশ দলের জন্য মানসিক বিশেষজ্ঞ নিয়োগ করাটা কি কাজে আসতে পারে কিনা আপনার মতামত? মানে দুজনের প্রশ্ন হচ্ছে। না, মানসিক বিশেষজ্ঞ 90 মিনিটের পরে গোল খান কেন পাই, এটা কি আপনি মানসিক বিশেষজ্ঞ দিয়ে আপনার কাজ হবে? মানে আপনার নিশ্চয়ই মেন্টালি কোনো একটা সমস্যা আছে। মেন্টালি কোনো সমস্যা নেই, এটা ফুটবলার হচ্ছে মানে কেয়ারলেসনেস। ঠিক আছে, গোল করে অতি উৎসাহী হয়ে যাওয়া, এইটা আপনি ওই মানসিক ডাক্তার দেখাইলেও আসলে এটার কোনো কাজ হবে না। মানে যেটা সত্যি কথা, ওইখানে যেটা হয়েছে হচ্ছে এটা একদম ধরেন মানে কি অতি উৎসাহী, মানে শেষ তখনই হয়ে গেছে, শেষ বাঁশি বাজার আগেই হয়ে গেছে, মানে মজা এনজয় সবকিছুই হয়ে যাবে। বাট আমারটা ধরে রাখে, ইনফ্যাক্ট আমরা ইয়েতেই তো আপনার বলছিলাম প্রি শোতে নাকি হচ্ছে কি আগের দিনে আমরা বললাম না, ওই অফসাইড ট্র্যাপে যে ঘটনা ঘটে, রানিং বলের মধ্যে হাত উঠে হচ্ছে কি সবাই ওইদিকে তাকা থেকে গোল হয়ে যায়, এগুলো তো মেন্টালি না। দুই একজন মানে ভাইবাও ফেলছিলেন যে ফেসবুকে কি স্ট্যাটাসটা দিব, ঠিক আছে, ওইটা এক একজনের মেন্টালিটি। এটা আচ্ছা যাই হোক ভাই, পরের প্রশ্ন। হ্যাঁ, বাংলাদেশের মুসা আহমেদ, বাংলাদেশের ইন্ডিভিজুয়াল এররের একটাই সমাধান, মোর অ্যান্ড মোর অরিজিন প্লেয়ার। হইতে পারে, হু নোজ। যেই হিসাব ভাই সহজ, যে মেধায় এগিয়ে থাকবে তিনি খেলবে, সে অরিজিন হলো নাকি বাংলাদেশের, দিন শেষে সবাই বাংলাদেশি, অরিজিন যারা তারাও বাংলাদেশি, সবই বাংলাদেশি। তার মধ্যে সর্বোচ্চ মানে যে ভালো, যাকে দরকার তিনি খেলবেন। অনেক সময় এরকম হয় না
যে ধরেন এই ম্যাচে আমি জানি যে ও আসলে অনেক ভালো প্লেয়ার, কিন্তু কৌশলের কারণে অনেক সময় তাকে কম্প্রোমাইজ করতে হয়, ওইটাও আবার অনেক সময় বুঝতে হয়। যদিও আমরা এখন ওই পর্যায়ে বোধহয় যাই নাই, আমাদের কাছে তো কোনো কিছুর ডিরেক্ট রিপ্লেসমেন্ট নাই, যারা আছেন তারাই সেরা। ফাহাদুল হক তার প্রশ্ন, অরিজিন ফুটবলারদের নিয়ে বাফুফে কি পরিকল্পনা করছে? বাফুফের একটা জিনিস দেখেন, এই অরিজিন ফুটবলারদের নিয়ে পরিকল্পনার একটা রেজাল্ট দেখেন। এই জায়ান আহমেদ গ্লোবাল স্টারে দিয়ে তাকে হচ্ছে পাওয়া গেল, তিনি আসলেন, ওইটার ইন্টেনশনটাই ছিল হচ্ছে গিয়ে তোমাকে আগে ন্যাশনাল টিমে যাওয়ার আগে তোমার অন্য স্টেজগুলো পার হতে হবে। আন্ডার 23-তে ভালো করলেন, তাকে প্রথমবারের মতো ন্যাশনাল টিমে নেওয়া হলো। আমার মনে হয় এই ধরনের অ্যাটেম্পগুলো যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন চালু রাখে তাহলে হচ্ছে গিয়ে আপনার বেশ ভালো কিছু প্রোফাইল আমরা পেতে পারি। আবার কিউবা মিচেলের কেউ হয়তো আমরা অতি শীঘ্র হয়তো আমরা ন্যাশনাল টিমে দেখে যাব। জায়ান হাকিমদের কাজগুলো কোন অবস্থানে আছে সেইটারও হচ্ছে লেটেস্ট আপডেটটা আমরা ফুটবল ফেডারেশন থেকে নিতে চাবো। ইনফ্যাক্ট অনেক জায়গায় আপনার নতুন করে এখন ট্রেভর ইসলামের নাম শোনা যাচ্ছে, আরও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এইগুলোকে আপনার কোঅর্ডিনেট করে লাগলে হচ্ছে ফুলহ্যামের যে যিনি খেলছেন ফারহান, উনি হয়তো ইংল্যান্ডের ন্যাশনাল টিমটাকেই টার্গেট করবেন, কিন্তু তার সঙ্গে তো নিয়মিত যোগাযোগটা রাখা উচিত। হয়তো খুব শুনেন এই জায়গা হচ্ছে গিয়ে মানে ফুলহ্যাম, ইংল্যান্ড, এই জায়গায় ওই হামজার একটা বড়, হ্যাঁ হামজাকে আমাদের মনে হয় কাজে লাগাইতে হবে, এবং ওইখানে দরকার হইলে আমাদের বিএফএফ এর কর্তা ব্যক্তিদের যে এগুলা কন্ট্যাক্ট করা উচিত। যে মরক্কো যেটা করেছিল, মরক্কোর জিয়ে যে ফার্স্ট হ্যান্ড আসেন, মানে কথাবার্তা তো ধরেন ফোনে আর কতদিন, এটা তো সামনাসামনি যত করবেন আত্মিক সম্পর্ক তত বাড়বে, আজকে না হোক কালকে হবে, এই দিকে আমার মনে হয় একটু ফোকাস করা উচিত। ভাই আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা নিয়েছিলাম কিন্তু এখানে কেন যেন খুঁজে পাচ্ছি না, অত্যন্ত দুঃখিত। সেটা হচ্ছে টিমের, আমি অ্যাড করে দেবো যিনি প্রশ্ন করেছেন সেটার সঙ্গে, টিমের ক্যাপ্টেন হিসেবে হামজা চৌধুরীকে দেখতে চাইছেন একজন, তিনি এই প্রশ্নটাই রেখেছিলেন। টুমোরো বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হামজা চৌধুরী আসলে হবে। একেবারে তো আপনি যদি হিসেব করেন হামজা এসেছেন দলের সাথে থেকেছেন বা ইয়ে করেছেন, সেটাও কিন্তু 20 দিনের বেশি কিন্তু হবে না। সব যদি আপনি মেলান, ইন্ডিয়া ম্যাচের আগে, এই সিঙ্গাপুর ম্যাচের আগে, এই উইন্ডোতে হামজা এই উইন্ডোতে এসে প্র্যাকটিস করলেন আপনার 3 দিন, দলের সাথে ছিলেন এই 3 দিন। আবার এই যে এখন হংকং চায়নাতে যে দলের ইয়েতে পাচ্ছেন, তো ওই জায়গায় যেন ওটা যেন ফিল না হয় বা না করে কেউ যে হামজার কাছে ওই ধরেন আপনি ক্যাপ্টেন, ওর কাছে যে আমি কোনো কিছু বলতে পারবো কিনা, ওইটা যেন, আমি এটাই বলছি যে ওই জায়গাটা তো হ্যাঁ, এইটার জন্য ওই মেশানোর জন্য হামজাকে ইউজ টু করে ফেলা, ফুটবলারদেরও বোঝা যে হামজা চৌধুরী অ্যাজ এ হিউম্যান বিং তিনি আসলে কতটা অমায়িক, সে কারণেই হয়তো বা ইনস্ট্যান্ট হামজাকে ওই ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়নি। তবে টুমোরো বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হামজা চৌধুরী। ওকে, আমার কাছে মনে হয় জামাল যতদিন আছেন, জামাল আউট অফ রেসপেক্ট হলেও জামালের এতদিন সার্ভ করেছেন, জামালই ক্যাপ্টেন, হামজাও এটা নিয়ে করবেন না। যখন ওইটা হবে বাংলাদেশের খুব দ্রুত হামজার পরিকল্পনায় ন্যাশনাল টিমের, আমি হামজাকে দেখি ওই ক্যারেক্টার হিসেবে, ধরেন আর্জেন্টিনার কোচ কে হবেন, লিওনেল মেসি ফিক্স করতেন, লিওনেল মেসির সায় না থাকলে সেই কোচ থাকতেন না। এইটা দিন শেষে আর্জেন্টিনাকে একটা ফোর্সে পরিণত করেছে। লিওনেল মেসির জন্য বাকিরা যখন খেলেছে একসঙ্গে সার্ভ করেছে তখন লিওনেল মেসি জিতেছেন, তার আগ মতো মেসি কিছু জিতেন নাই। হামজার ক্ষেত্রে ঘটনাটা তাই, হামজাকে কেন্দ্র করে দলটাকে ওইভাবে করে আপনাকে মোটিভেট করতে হবে, বাকিরা তার সঙ্গে পাজল মেলাবেন, সম্পর্ক ঠিক থাকবে, এবং কোচ হবেন এমন একজন যিনি হামজাদেরকে ওইভাবে কৌশলে হামজার প্ল্যানের সঙ্গে অ্যালাইন করেন, এরকম একজন করে এই সিস্টেমটা বাংলাদেশকে হয়তো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা হচ্ছে আমার বিশ্বাস। রাতুল তার প্রশ্ন, হংকং চায়নার মাঠের ক্রাউড কি সামলাতে পারবে বাংলাদেশ? বাংলাদেশ যখন হচ্ছে পুরো এত ক্রাউডের এগেইনস্টে খেলে অ্যাওয়ে ম্যাচ, সেখানে আসলে বাংলাদেশের রেজাল্ট কখনোই ফ্রুটফুল হয় না। এর আগেও আমরা দেখেছি অস্ট্রেলিয়ার হিসেবটা আসলে আলাদাই রাখতে হয়। আপনি প্যালেস্টাইনের যে ম্যাচটা হলো নিউট্রাল ভেন্যুতে, সেই ম্যাচেও বাংলাদেশ পুরো মাথা নুয়ে পড়েছিল, যদিও সেই ম্যাচেও কিন্তু বাংলাদেশের সাপোর্টও কিন্তু অনেক ছিল, কারণ মিডল ইস্টে ম্যাচটা হয়েছিল প্যালেস্টাইনের সাথে সেই ম্যাচটা। তারপর আমরা দেখলাম লেবাননের ম্যাচটা, সেটাতেও বাংলাদেশ হচ্ছে গিয়ে হেরে গেল। অ্যাওয়ে প্রেশারটা আমার মনে হয় বাংলাদেশ এখনো খুব ভালোভাবে যে নিতে এর আগে পেরেছিল তেমন না, কিন্তু আবার আপনি যদি ওই হিসেব করেন ইন্ডিয়ার যে অ্যাওয়ে গ্রাউন্ডে যে বাংলাদেশ খেলেছিল সেখানেও কিন্তু বাংলাদেশের খুব একটা সাপোর্ট ছিল না, সেই প্রেশারটা বাংলাদেশ নিতে পেরেছে। তো অ্যাওয়ে আপনি যদি হোম সুবিধাও আপনি না নিতে পারেন,
অ্যাওয়ে সুবিধাও যদি অ্যাওয়ের এইসব অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলোকেও যদি আপনি হচ্ছে গিয়ে তুড়ি মেরে না উড়িয়ে দিতে পারেন তাহলে তো আপনি কোনো কিছুই পারলেন না। তো ওইটা ম্যাচুরিটির প্রমাণটাই আসলে সেখানে করবে। ওকে, একটু অন্য প্রশ্ন নেই। খায়রুল নোমান তার প্রশ্ন যে তিনি বলছেন যে উত্তর দেবেন না জানি, তিনি আবার তার আগে আমাদেরকে বলেছেন যে আপনারা দালাল, তবুও প্রশ্ন করলাম জানি উত্তর দিবেন না, সাদ এত বাজে খেলার পরেও আগে সাব করানো হলো না কেন? আচ্ছা, আপনার প্রশ্ন ঠিক আছে, আপনি তার আগে যাই মতবাদ রাখেন না কেন ঘুরে ফিরে তো আবার শোর নিচে এসেই প্রশ্ন করা লাগে আপনার। প্রশ্নের উত্তরটা দিয়েছি এরকম, দেখেন সাদ উদ্দিন লেফট ব্যাক নন, তিনি রাইট উইঙ্গার ছিলেন, আগে একটা সময় ফরওয়ার্ড ছিলেন, তাকে রাইট ব্যাকে কনভার্ট করা হয়েছে, তাকে খেলানো হয়েছে লেফট ব্যাক পজিশনে। বাংলাদেশের লেফট ব্যাক পজিশনে এই টিমটায় ছিলেন জায়ান আহমেদ, এবং জায়ান আহমেদকে শুরু থেকে খেলানোর সাহস কোচ করেন নাই, হয়তো তার জাজমেন্টে ভুল ছিল, তিনি হয়তো জাজ করতে পারেন নাই, হয়তো জায়ান আহমেদকে অ্যাটলিস্ট ফার্স্টে স্টার্ট না করলেও 60 মিনিটস মার্কে জায়ান আহমেদকে নামানোই যেত। তখন আপনি পিছিয়ে আছেন, আপনার হচ্ছে তখন ম্যাচে ফেরা দরকার, 3 নাম্বার গোল খাওয়ার পর্যন্ত ওয়েট করেছেন। এখন এইখানে আরেকটা ব্যাপার আমাদের একটু মাথায় রাখা দরকার, যে রাইট ব্যাক পজিশনে বাংলাদেশের নিয়মিত স্টার্ট করতেন বিশ্বনাথ ঘোষ। তখন আসলে সাদউদ্দিনকে অনেক ম্যাচে খেলতেই হয় নাই, মানে সাদউদ্দিন খেলতে পারেন নাই, কারণ সাদও তখন একটা ইনজুরির ভেতরে ছিলেন। লেফট ব্যাকে ইসা ফয়সাল, একপাশে বিশ্বনাথ ঘোষ যখন থেকে অনুপস্থিত, তখন থেকে বাংলাদেশের রাইট ব্যাক পজিশনে একটা শূন্য স্থান তৈরি হয়েছে। বিশ্বনাথের সার্ভিসটার ধারে কাছে আসলে কেউ দিতে পারেন নাই, এবং পরে গিয়ে তাজউদ্দিনকে আবিষ্কার করা হলো। রহমতগঞ্জে তিনি ভালো করেছেন, এবার কিংসে গেছেন, তাজ এবং সাদ দুজনকে ফুল ব্যাকে খেলানো হয়েছে, এবং পরে গিয়ে সাদকে রাইট ব্যাকে নিয়ে যাওয়া হয়েছিল। এইখানে ব্যাপারগুলোর সাথে আসলে এই যে সাব করানো হলো না কেন, কারণ তাজ ওখানে একটু ঢুকছিলেন রাইট ব্যাকের পজিশনে, তাই সাদকে দিয়ে দিলেও রাইট ব্যাকে, যেহেতু তার এক্সপেরিয়েন্স আর একটু বেটার। ওই জায়গায় তাজের ওখানে আপনার ওই উইং এ নামলেন রাফায়েল মার্কিস, তার দুর্দান্ত আসলে স্পিড রয়েছে, ওই পাশ থেকে গেম চেঞ্জার তিনি রয়েছেন, এবং তাজ কিন্তু ওই জায়গায় 1-2 বার আপনার ঢুকেছেনও। তো এই কারণেই হয়তো সাদকে ওই প্রান্তে আসলে শিফট করা হয়েছে। এখন দেখেন আরেকটা জিনিস হচ্ছে যে এই সাদ এবং জায়ান ওনারা একসঙ্গে ক্লাবে প্র্যাকটিস করছেন, মানে এটা তো সেটা আসলে সেটাও খুব বেশি দিন না, এক সপ্তাহের মতো, সপ্তাহখানেকের মতো এখন কোচের প্র্যাকটিস করেছেন, ন্যাশনাল টিমে তারা প্র্যাকটিস করছেন। এখন এটা কোচের ডিসিশন এর, এবং ওই যে কমেন্ট্রিতে সবার আগে আমি বললাম যে লেফট সাইড থেকে এর আগে একটা ক্রসও দেখি নাই, যেটা দিয়ে আপনার মাথায় আইডিয়াটা সেট হয়তো অনেকের হয়ে থাকতে পারে। সো এই যে আপনি আগে একটা জিনিস একেবারে অহেতুক মন্তব্য যেটা করলেন, এটার সঙ্গে খুবই সম্মানের সাথে বলতে চাই যে এইগুলা হচ্ছে একেবারেই এসব প্রোপাগান্ডা। যদি আপনি বিশ্বাস করেন তাহলে এটা একেবারে নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, আই ক্যান নট চেঞ্জ ইট, আই হ্যাভ নাথিং টু সে ওই ব্যাপারে। আমার মনে হয় সাদের ব্যাপারটা আপনি এইভাবে বুঝতে পারছেন যে ওখানে আসলে অপশনের অভাবে তাকে কোচকে এই ডিসিশনের মতো নিতে হয়েছে। হ্যাঁ, পরের প্রশ্ন একটা করে নেই, সেটা হচ্ছে সুমন আহমেদ, তার প্রশ্ন, বাংলাদেশ কি পারবে পরের 3 ম্যাচ জিতে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে? বাংলাদেশ শুধু আসলে পরের 3 ম্যাচ জিতলেই হবে না, বাংলাদেশ এখন নিজেদের ভুলেই জায়গাটা এমন এক জায়গায় দাঁড় করিয়েছে, আপনি 3 ম্যাচ জিতলেও আপনার খেয়াল রাখতে হবে অপোজিশন যারা আছে, অর্থাৎ হংকং, তারা সবার উপরে। হংকং 7 পয়েন্ট তাদের, হংকং এর পরের 2 ম্যাচ যেন 2 ম্যাচের মধ্যে হংকং যেন একটা ম্যাচ যেন হারে। এই 14 তারিখে ম্যাচ ধরেন বাংলাদেশ জিতে নিল, এর পরের যে 2টা ম্যাচ রয়েছে, অর্থাৎ সিঙ্গাপুরের এগেনস্টে হংকং এর একটা ম্যাচ এবং লাস্টেরটা হচ্ছে হংকং আর ইন্ডিয়া, এই 2টা ম্যাচের মধ্যে একটা যেন মাত্র হংকং জিতে, সেই হিসেবে আপনার করতে হবে। সিঙ্গাপুরের দিকে আপনার খেয়াল রাখতে হবে, সিঙ্গাপুর মাঝখানের 2টা ম্যাচের মধ্যে যেন হচ্ছে কি 3 পয়েন্টের বেশি না পায়। তো অনেক ধরনের ইকুয়েশন আছে, কঠিন। এখন নিজেদের কাছে যেই জিনিসটা ছিল সেটা এখন বাংলাদেশ অন্যের কোর্টে দিয়ে এখন প্ল্যান করছে নিজেদের কাজটা করতে হবে। ওকে, ফাইন। নিয়াজুল হাসান তিনি বলছেন, সরি নাজমুল হাসান সুমন, তার প্রশ্ন হচ্ছে, রিফাত ভাই, you stated several times that Bangladesh played better football in the first half, but I would like to disagree with you. Bangladesh played 80% of their passing more or less in their own half. After the first goal, I expected some more intensity to kill the match. Spot on. Unfortunately, Cabrera always plays safe, spot on. With Singapore, we didn't see the intention, but in AFC Women's Qualifiers, Peter Butler played with high intensity after 2-1 and killed the match with 3-1. Spot on analysis. Now for Shomit Shom, Cabrera is saying that he might not be fit for 90 minutes, but why won't we use him in the first half and secure a goal or 2 and then park the bus in the second half if we needed to sub Shomit? I couldn't believe
how we considered the goals, it was both heartbreaking and fuming. Okay. I think মানে you আপনি have যা done it বলেছেন all. ট্রু, মানে You আমরা have তো মেইন শো তো said it বলেছি all. হাভিয়ার কাবরেরা রিস্ক নিতে চান না, ওই জায়গাটার মধ্যে তাকে আমরা কখনো আসলে দেখি নেই কোনো কিছু না করলে আচ্ছা এই জিনিসটা বাজিয়ে দেখি, ওইটা তিনি নতুন কোনো কিছু আসলে অ্যাড করতে হয়তো চান না ওই জায়গায়। এটা এক একজন কোচের মেন্টালিটি বা Mentality কাজের উপর depend করে। ধরনের উপরে ডিপেন্ড করে। আপনি অর্ধেক পর্যন্ত যা বলেছেন তার টোটালি হচ্ছে কি এগ্রি করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ পিটার বাটলারকে আমরা দেখেছি পিছিয়ে পড়লেও তার খেলা হচ্ছে কি আমি তার আক্রমণ খেলা করে সে যাব। খেলে আমরা তো আপনার কমেন্ট্রিতেও তো হচ্ছে কি ওই জিনিসটা বলছিলাম যে যখন বাংলাদেশ এক গোলে এগিয়ে আছে বাংলাদেশের উচিত হবে দ্রুত আর একটা গোল করে হচ্ছে গিয়ে নিজেদের আরেকটু কন্ট্রোলে ম্যাচটা নেয়া। এবং সেকেন্ড হাফে শুরুতে দেখেন হংকং এর কোচ ঠিকই সাব করালেন, কিন্তু বাংলাদেশ সাব করলো 2 গোল খাওয়ার আগ পর্যন্ত তারা সাব করালো না, যেটা হয়তো ফার্স্ট হাফে বোঝার দরকার ছিল যে ফাহিম একটু ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তাকে চেঞ্জ করে ফেলা যায়, সেইটা আসলে শেষ পর্যন্ত করেন নাই কোচ। আর আপনি যেটা বললেন যে ফার্স্ট হাফে বাংলাদেশ কম্পিটিভ হচ্ছে, বাংলাদেশে ট্যাকটিক্যালি ফার্স্ট হাফে মানে আমার পার্সোনাল হচ্ছে বাংলাদেশ ফার্স্ট হাফে ট্যাকটিক্যালি খুবই ভালো খেলেছে, মানে ট্যাকটিক্যালি ম্যাচটা তারা ডমিনেট করতে পেরেছে। সো ওই অর্থে বলা, হ্যাঁ নিজের অর্ধে তারা অনেক কিছু পাস করেছে, কিন্তু এরপরে তারা ডিরেক্ট যাওয়ার চেষ্টা করছে, এটা হচ্ছে আমার দৃষ্টি। যাই হোক, তৌসিফ আছেন মনে আমাদের সঙ্গে। এই তৌসিফ, আপনি কোথায় তৌসিফ? আমাকে, আমি অফিসেই আছি। অফিসে আছেন? আপনার ফুটবল শো কেমন লাগে? আপনি দেখেন, মানে আগে দেখতেন? অবশ্যই দেখতাম ভাই। ঠিক করে এই প্রশ্ন। তৌসিফ, লজ্জা টি স্পোর্টস কেমন জি লাগছে? ভাই, খুবই ভালো ভাই, খুবই ভালো। আচ্ছা, মানে আর আপনি অ্যাডের টাইমে যখন হচ্ছে কি উল্টাপাল্টা প্রশ্ন আসে তখন কেমন লাগে তৌসিফ? ওগুলো আসলে আর হ্যান্ডেল করতে হয় বা হ্যাঁ খুব ভালো লাগতেছে শুনতে, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। আবার ধীরে ধীরে হয়ে গেছে ভাই। আমি বলতেছিলাম যে আপনাদের থেকে শিখছি কোচিং গুলো কেমনে হ্যান্ডেল করতে হয়, বা লাইটলি নিলে হয়। পারি না তো, এই যে দেখেন আমরা হ্যান্ডেল করতে পারি না। লোকে এই যে লোকে দু একজন কি সব বলতেছেন, মানে কোথা থেকে কি আসে, মানে বাংলাদেশ টিম হারলে কেন এর সাথে আমাদের মানে কি সম্পর্ক, আমি মাঝে মধ্যে নিজেও টের পাই না। তৌসিফ, আপনার এই 400তম আজকে অ্যারেড টাইম, আপনি কবে থেকে দেখা শুরু করেছিলেন মনে পড়ে নাকি ফুটবল শো? না, আমার এক্স্যাক্টলি মনে নেই। অফ এন্ড অন একেবারে মানে ধারাবাহিক ছিলাম না শুনতে, তবে এই প্রফেশনে আসার পর থেকে যখনই সামনে আসছে তখন থেকে দেখা শুরু করছি। মোটামুটি মোরালেস বলতে পারেন 1 বছর 3-4 মাস। 1 বছর 3-4 মাস, মানে আপনি তো আসলে এর আগে রেগুলার ছিলাম না। বয়সে তো আপনি কোচই। হ্যাঁ, এর আগে অফ এন্ড অন ছিলাম আর রেগুলার দেখা হতো। বেশ তৌসিফ, তাহলে নেক্সট এপিসোডে আপনার সঙ্গে অ্যাট এ টাইমে দেখা হবে। হ্যাঁ, আর যদি কিছু বলতে চান দর্শকদের জন্য। আচ্ছা তৌসিফ আসছে, একটা কোশ্চেনের অ্যানসার তৌসিফ দিয়ে দেন। তৌসিফ বলেন, ইয়াসিন আরাফাত ফারুক, হ্যাঁ তার প্রশ্ন, হংকং এর সাথে পরের ম্যাচের লাইন আপ কেমন হতে পারে? জায়ান, জামাল, ফাহমিদুলদের কি কোচ শুরুর একাদশে রাখবে? আপনারা কি মনে করেন, আপনি বলেন। এগুলা সবই এখন একাদশে রাখবেন উনি। ওনার পিঠটা এখন দেয়ালে ঠেকে গেছে। এখন এসে উনি আর ওই ধরনের রক্ষণাত্মক বা কি বলে কনজারভেটিভ স্টাইলে ফুটবলটা খেলবেন না, যেটা তার এই ম্যাচে করা উচিত ছিল। এর আগে যে কোশ্চেনটা করেছিলেন বা উনি যে বলছিলেন যে কেন সমিতকে ফার্স্ট হাফে না খেলিয়ে ফার্স্ট হাফে বা ফার্স্ট 30 মিনিটসে গোল বের করার চেষ্টা তিনি করলেন না, এটা আমাকে অনেক ব্যথিত করেছে। কারণ যদি আমরা হিসেব করি ফার্স্ট হাফে আসলে ওই গোলটা হাভিয়ার কাবরেরার ট্যাকটিক্সে বের হয় না, এটা হামজার ব্রিলিয়ান্সে বের হয়েছে। একটা ব্রিলিয়ান্ট ফ্রি কিক ওইখান থেকে গোলটা বাংলাদেশ পেলো। ওই লিডটায় আমার মনে হয় না যে ধরেন হাভিয়ার কাবরেরা খুব বেশি ট্যাকটিক্যাল যেই সব উনি ছক সাজিয়েছেন ওইটার জন্য ওই গোলটা বের হয়েছে। এটা পিওর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। এর পরেও বাংলাদেশ পুশ করে নাই ফার্স্ট হাফে লিডটা ডাবল করার জন্য। একটা টাইমে বাংলাদেশ একটু কি বলে মিড ব্লকেই খেলছিল আমার যতদূর মনে পড়ে। তো ওই ধরনের হিসাব করলে এখন ওনার পিঠটা দেয়ালে ঠেকে গেছে। এখন উনি হামজা, সমিত, ফাহমিদুল সবাই ফার্স্ট হাফ মানে স্টার্ট করবে আর কি, ওই ধরনের ইয়া নিয়ে নামবে হংকং এর এই ম্যাচটা। ভালো বলছেন তৌসিফ। আমি আসলে দেখতে চাই যে লেফট ব্যাক পজিশনে কোনো চেঞ্জ হাভিয়ার কাবরেরা করেন কিনা। আমার লেভেল পজিশনে এরপরে তো অবধারিতভাবে জায়ানের তো এক্সপেরিয়েন্স, ঠিক আছে এক্সপেরিয়েন্স হইছে, তার ম্যাচ এক্সপেরিয়েন্স হয়ে গেছে। এরপরে আর কিভাবে এবং হংকং এর ম্যাচ তো হচ্ছে কি আপনার মানে কোনো রয়ে শোয়ে কোনো কিছু নাই, সিচুয়েশন বুঝে কোনো কিছু নাই, শুরু থেকে হচ্ছে কি আমি গো অ্যান্ড কিল, এই মেন্টালিটি আসলে থাকতে হবে। ওকে, জায়ান ওয়াজ সো গুড ভাই, সো গুড।
Zayan was good. এত Zayan ভালো was good. ওখান থেকে start করেছে। Attack wise, Zayan was very good. ওই ম্যাচে যেমন ইন্টেন্সিটি আর যেমন প্রেসার ছিল, জায়ান ওয়াজ সো গুড। Famidul was too good. ফামিদুল ওয়াজ টু গুড। ফামিদুল তো ধরেন এই প্রেসারটা নিয়েছে এর আগে, হ্যাঁ সিঙ্গাপুর ম্যাচে ফামিদুল এই প্রেসার নিয়েছে, ভুটানের এগেইনস্টে তিনি এই প্রেসারটা নিয়েছেন। জায়ান তো একেবারেই নতুন ছিলেন। তোসেফ, থ্যাংক ইউ তোসেফ। তৌসিফ ওয়েট করেন, শেষ করে আসছি। আসছি, এখানেই ওয়েট করেন। অবশ্যই ধন্যবাদ ভাই। ওকে, আচ্ছা ভাই, পরের প্রশ্ন, দ্য জ্যাক স্প্যারো, এই যে অনেকের এই টাইপের একটা প্রশ্ন আছে আমি দেখতে পাচ্ছি যে দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন স্কাই স্পোর্টস ইন ইংল্যান্ড অ্যান্ড টি স্পোর্টস ইন বাংলাদেশ ইজ দ্যাট স্পোর্টস ক্যান ফ্রিলি ক্রিটিসাইজ দ্য ম্যানেজমেন্ট, ম্যানেজার্স অ্যান্ড প্লেয়ার্স উইচ আওয়ার টি স্পোর্টস ক্যান নট ডু এক্সেপ্ট for players. If journalists and retired athletes do not criticize, then the management will never change due to criticism of the audience. Long live Bangladesh Football League. আচ্ছা, এখানে একটা দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে অনেকে জানতে চাইছেন যে ওই ম্যাচের পরে আমাদের ম্যাচ নিয়ে কোনো অ্যানালিসিস নাই কেন। এইটার ব্যাখ্যাটা আগে দেই যে কেন কিছু পান নাই। ওই ম্যাচ শেষ হওয়ার পরে বাংলাদেশ এবং হংকং চায়না ম্যাচ শেষ হয়েছে রাত 10টায়, এবং আমরা ম্যাচের কমেন্ট্রিও আমরা করেছি, আমি এবং নাবিল খান। আমাদের দিন শুরু হয়েছে দুপুর 12টায় এখানে ফুটবল শো দিয়ে। মানে এইটার জন্য উঠতে হয়েছে, মানে কাজ শুরু করতে হচ্ছে সকাল 10টা থেকে, আমাদের কাজেই শুরু করতে হয়েছে। আমাদের কাজ শুরু হয়েছে সেই 10টা থেকে কাজ শুরু করে 12টার ফুটবল শো। এরপরে আমরা এখান থেকে স্টেডিয়ামে গেছি, তার আগে একটা প্রি শো হয়েছে 1 ঘন্টা। সেই প্রি শোর পরে কমেন্ট্রির পরে আমাদের কিছু, যেহেতু ব্রডকাস্টিং চ্যানেল, কিছু ইন্টারভিউ নেওয়ার থাকতে হয়, যেটা শুধুমাত্র টি স্পোর্টসই নেয়, সেটা আমরা না, সেটা টি স্পোর্টসে যারা হয়তো যার কাছে রাইটস থাকবে তারা নেন, তারা গিয়ে ইন্টারভিউ নিতে হয়। এবং ওইখানে ম্যাচের পরে দেখবেন যে না হলো জায়ানের বাবা মা, তার থেকে শুরু করে হামজার বাবা মা, হামজা, সৌমিত সোম, জায়ান, সবার কথাবার্তা আছে। এটা শুধুমাত্র ওইখানেই আপনি পাবেন। এগুলোর কাজগুলো আমাদের একেবারে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করতে হয়েছে, প্রেস কনফারেন্স থাকে সাথে। এবং সবকিছু মিলে নাবিল খান বাড়ি ঢুকেছেন 2:15, আমি বাড়ি ঢুকেছি 2:30টায়, আরো 2:30টা বেজেছে, 2:30টারও খানিকক্ষণ পরে, কারণ এগুলোর পোস্ট প্রোডাকশনের আসলে কাজ থাকে 10টা থেকে 2:30টা। এখন এইটার সাথে যদি আপনারা মানে মিলিয়ে খোঁজার চেষ্টা করেন যে আমাদেরকে না দেখলেই যে এটার সঙ্গে বোধহয় হেরে গেছে সিন্ডিকেট জড়িত, এই জড়িত, এটা খুবই আনফরচুনেট ভাই। মানে একেবারে নিতান্তই, মানে এই যে যা বললাম এগুলো আমাদের ব্যাখ্যা করার কথা না, কিন্তু দু একটা মন্তব্য অনেক সময় এত আসলে আহত করে। এখানে ভাই আমরা পিওরলি ফর দ্য লাভ অফ দ্য গেম উই ডু ফুটবল জার্নালিজম, কিন্তু দু একটা মন্তব্য এত বেশি আহত করে যে এসব শোনার জন্য, আমি এসব কটু মন্তব্য শোনার জন্য তো আসলে ক্রীড়া সাংবাদিকতা করি না। হ্যাঁ, এবং এই ব্যাপারে কোনো সংশয় নাই যে সাদাকে আমরা সাদাই বলি, কালোকে কালো বলি। কিছু অংশে আমাদের যেটা বললেন যে স্কাই স্পোর্টসের জার্নালিস্ট, তিনিও আসলে এইভাবে করে ক্রিটিসিজম করেন না, কারণ স্কাই স্পোর্টস প্রিমিয়ার লিগের ওখানকার রাইটস হোল্ডার, যার কাছে এটা থাকে তার কাছ থেকে আপনি সরাসরি ক্রিটিসিজম শুনবেন না। আপনি টক স্পোর্টসে যান, সেখানে একেবারেই সব রকম সমালোচনা আপনি পাবেন। এর ডিফারেন্স আছে যেগুলো সবকিছু আমরা বুঝিয়ে পারবো না, কিন্তু এই মন্তব্যগুলো অনেক সময় নির্বুদ্ধিতার কারণে আসে বলে আমার মনে হয়। এই জায়গায় আরো একটা জিনিস বলি, ওই যে ধরেন আমরা কি করি, আমরা নর্মাল রিপোর্টিংটাও করি, যার জন্য হচ্ছে গিয়ে মানুষজনের ওই জিনিসটা যে রিপোর্টিং এর সময় কেন হচ্ছে গিয়ে বলা হয় না। এখন সেটা কি ওনারা সবাই সবকিছু বুঝবেন? উনি বাসায় কি করছেন এটাকে আমি জানবো না, তো এত কিছু ব্যাখ্যা করতে হবে কেন রে ভাই? আপনি নিয়মিত শো দেখেন, 100 রকম কথা হয়, যদি নিয়মিত না দেখে থাকেন তাহলে আসলে। আরেকটা জিনিস ধরেন হচ্ছে গিয়ে যে আমরা ধরেন, হ্যাঁ, মানে মানুষজনের যে কথা যে আমরা কোনো একটা সিন্ডিকেটের পার্ট, না, এটা সবার কথা না, অবশ্যই না, অনেকের কথা, মানে কোশ্চেনগুলো দেখে গুটি কয়েক কিছু মানুষের এই বক্তব্য থাকতে পারে। আচ্ছা, তাহলে ধরেন আমাদের হিসেবটা বাদ দেন, বাংলাদেশের অন্য সব তো আরো তো হচ্ছে আপনার 30টা মিডিয়া আছে, ঠিক আছে, তারা তো বলছে, ধরলাম আমরা বলি না, তারা তো বলছে, তো তারা বলার পর কি কোনো কিছু চেঞ্জ হয় নাই? মানে করতে পারে না, তাহলে আমরাও যদি বলতাম, মানে আপনারা যেটা বলেন, তো আমরা বললে কি সেটা চেঞ্জ হয়ে যায়? কেউ বোধহয় চান যে আমরা বোধহয় গালিগালাজি করি, ভাই এটা সম্ভব না তো ভাই। আমাদেরকে একটা পরিশীলিত মার্জিনের ভেতরে থাকতে হয়। সমর্থক হিসেবে দেখেন, এই যে আমি বললাম যে আমরা খেলা দেখার পরে রাতে ঘুমাতে দেখছি, এটা একটা অপেশাদারিত্ব, কিন্তু বললাম কারণ মাঝে মাঝে দু একটা কথা আমরা খুবই ফ্রেন্ডলি ওয়েতে শেয়ার করি, সেগুলোকে আপনারা যদি মানে কেউ ডিকোড করে ফেলেন, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। যেমন এই যে আব্দুল মান্নান, আপনারা বসুন্ধরার সিন্ডিকেটের ব্যাপারে জেনেও না জানার ভান করে থাকেন কেন? সিন্ডিকেটের ব্যাপারে বলা নিষেধ আছে নাকি? প্রথমত হচ্ছে ভাই দেখেন, বাংলাদেশে আরও অনেক মিডিয়া আছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা কোনো ক্লাবের সরাসরি আলোচনা সমালোচনার দিকে আমরা যাই না, সোজা কথা। এবং আমরা একেবারেই খেলার ভেতরে থাকতে চাই, যে ঠিক আছে সাদের চেয়ে জায়ান ভালো করতে পারে, এই আলোচনায় থাকতে চাই, কিন্তু কে কোন ক্লাবে খেলে বলে কি হয়, কি ঘটে না ঘটে, এটা আসলে নট আওয়ার কনসার্ন। সেটা দেখার জন্য বাংলাদেশ ন্যাশনাল টিমস কমিটি আছে,
সেই জন্য বাংলাদেশের লিগ আছে, যেখানে যতটুকু দরকার সেটুকু, এবং এরকম কোনো বসুন্ধরা কিংসের কাছ থেকে আমাদের কাছে এমন কোনো বার্তা কখনো আসে নাই, বা এটা নিয়ে কথা বলিস না, ওটা নিয়ে কথা বলিস না, এইগুলো আমার প্লেয়ার, ও বলবেন আমার না, ও প্লেয়ার আমার না, প্লেয়ার, এরকম কোনো বার্তা পাই নাই। যদি কোনোদিন পাই তাহলে আমি রিফাত মাসুদ সবার আগে আপনাদেরকে এটা বলে দিব যে এইরকম বার্তা আসছে, আমি এটা বলতে পারলাম না, দ্যাটস ইট। তবে কিছু একেবারে সত্যি কথা যেটা হচ্ছে, কিছু নিয়মের ভেতরে আমাদেরকে থাকতে হয়, যেটা সমর্থকদের মতো আমরা সবসময় বলতে পারি না, মানে আমাদের আসলে ব্যক্তিগত মন্তব্য বলে কিছু থাকার উচিত না। শাহরুখ মোরসালিন তার প্রশ্ন, বাংলাদেশ হ্যাজ দ্য বেস্ট মিডফিল্ড রাইট নাও ইন এশিয়া বাট দে আরন্ট ইউটিলাইজিং ইট বিকজ অফ সিন্ডিকেট where we would be able see the end of syndicate. আমাদের একটা সহজ কথা বলি, আমাদের এই সমর্থকদের ভেতরে যে অবিশ্বাস এবং সিন্ডিকেট, এর তো ধরেন এমনি এমনি আসে নাই, মানে এর অস্তিত্ব না থাকলে তো আর এটা নিয়ে এত কথা হয় না, এটা তো একেবারে হাওয়া থেকে নিয়ে আসা জিনিস না। এইটা একেবারে ওয়ান সিট ফর অল, মানে একেবারে শোয়ায় ফেলতে হবে, মানে এটা নিয়ে কোনো এইটা উধাও হয়ে যেতে হবে। মানে এই বিশ্বাসের জায়গা আমাদেরকে তৈরি করতে হবে যে প্লেয়ারটা ক্লাবে ভালো খেললে, যে ক্লাবে খেলুক না কেন, সে সুযোগ পাবে, ন্যাশনাল টিম তাকে সেই প্রায়োরিটি দেবে। এইটার এই যে সিন্ডিকেটের যে আলোচনাটা হয়, এটাকে একেবারে ভেঙে ফেলতে হবে। এবং একটা জিনিস আপনি দেখেন, বাংলাদেশ যখন হচ্ছে আপনার ওই সাফে ভালো করলো, তখন কিন্তু এসব সিন্ডিকেটের আলোচনা ছিল না, কারণ দিন শেষে হচ্ছে গিয়ে আপনার টিমটা পারফর্ম করছিল। যখন টিম পারফর্ম করবে না, তখন হচ্ছে আপনার হাজারটা কারণের মাঝখানে এইটাও কারোর দৃষ্টিতে কোনো না কোনো একটা কারণ হয়ে যাবে। আপনি যদি এই ম্যাচটা বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ড্র করতো বা ম্যাচটা যদি জিততো, সাদের ওই 2 পায়ের ফাঁক দিয়ে গোল খাওয়া, ওই নাটম্যাক করে যে ও যে গোলটা কনসিড করলো, এটা কিন্তু মানুষ মনে রাখতো না। হয়তো তারা মনেও রাখছে, এটাও একটা রিজন। এটা কিন্তু হচ্ছে বেশ ভালো একটা পয়েন্ট, এমন না হচ্ছে যে তাদের ওইটার কারণে ওই ভুলগুলো চোখে ধরা পড়ছে, সেটাও ভালো। কিন্তু এই জিনিসটা আসবেই, যখন পারফর্ম করবে তখন আপনি কোনো কিছুই গায়ে লাগবে না, যখন পারফর্ম করবে না অনেক কিছু আসলে ফুটবলারদের কিন্তু কথা হচ্ছে যখন পারফর্ম করবে না, রেজাল্ট যখন আসবে না, তখন আমরা কথা বলি যে লেফট ব্যাকে নতুন প্লেয়ার দরকার, জায়ানকে নিয়মিত খেলানোর দরকার, বা ফাহমিদুল আরেকটু আগে নামতে পারতেন কিনা, বা জামাল ভাইকে স্টার্ট করবেন, শেষ করি স্টার্ট করবেন নাকি পরে নামবেন। যদি এই সব আলোচনা যদি করা যায় ম্যাচ শেষে, হারার পরে জেতার পরে, তাহলে ওইটা হেলদি। কিন্তু এই সিন্ডিকেটের যে অবিশ্বাস লোকেদের, সমর্থকদের ভেতরে আছে, যেটা একেবারে গেঁথে গেছে, এইটাকে আমি শেষ করার কথা বলছি। এইটাকে শেষ না করলে আপনি ফুটবলিং আলোচনায় ফিরতে পারবেন না, কারণ আপনি তো মনের মধ্যে ওইটাই আমাদের, মানে এইটাকে কোনো একটা জায়গা থেকে, সেটা বসুন্ধরা কিংস থেকে ক্লিয়ার করা যেতে পারে যে না আমাদের দিক থেকে এরকম কিছু হয় না, বাফুফের দিক থেকে বলতে পারে ক্লিয়ার করা যেতে এরকম কিছু হয় না, কোচের দিক থেকে ক্লিয়ার করতে পারে, বা এটার তো বাস্তবিক একটা কিছু আমাদের চোখের সামনে থাকতে হবে। 11 দেখে তো অনেকের কাছে সেটা মনে না হইতে পারে। যেমন এইবারের যখন ইসা ফয়সালকে বাদ দেওয়া হলো, আমি তো দেখলাম না কোথাও হচ্ছে কেউ বলছে ইসা ফয়সাল কেন নাই, কিউবা মিচেল কেন নাই, হ্যাঁ কিউবা মিচেল কেন নাই, বসুন্ধরা কিংস মানে কিউবার সময় কেন আন্দোলন হলো না, আন্দোলন করার দরকার নেই, মানে কিউবা মিচেল তো বসুন্ধরা কিংসে খেলেন, তো সেইটাকে তো বসুন্ধরা কিংস তো না। আপনিও তো একদিন বলছিলেন যে ফাহমিদুলের সেই আন্দোলনটা, ওই আন্দোলন করাটা হচ্ছে যৌক্তিক, ফ্যানরা যেটা করেছেন, তাহলে কিউবা মিচেলের সময় কেন হলো না? তাদের কিউবা মিচেলকে তো ওইভাবে উন করার নেই। এক্স্যাক্টলি। সুতরাং এটা কারোর পার্সপেক্টিভে হবে, কারোর পার্সপেক্টিভে হবে না। এই ইসা ফয়সালের মতো একটা ফুটবলার যে এইবারের টিমেই নাই, এটা নিয়েও কিন্তু হচ্ছে কোনো কথা হয় নাই। ইসা ফয়সালও তো রেগুলার পারফর্মার, লেফট ব্যাক পজিশনে তিনিই হচ্ছে গিয়ে বাংলাদেশকে একটা টাইম তিনি সার্ভ করেছেন। এই সময়টাও আসলে খুব বেশি লম্বা না। এইটা আসলে মানে মানুষের পারসেপশনও ডিফারেন্ট হবে, সবকিছু আসলে ডিফারেন্ট আসবে। মানে যেভাবে আপনারা দু একজন হয়তো ভেবে থাকেন যে এরা গালিগালাজ করে না কেন, মানে আমি জানি আপনাদের মনের একান্ত ক্ষোভটা, যেহেতু আমাদের কাছে একটা প্ল্যাটফর্ম আছে সেটা দিয়ে প্রকাশ করতে দেন, কিন্তু ভাই আমরা তো সেটা পারি না ভাই, দুঃখিত। মানে সেটার জন্য আর তো কিছু করার পাইতেছি না, যতটুকু ফ্রেমের ভেতরে থেকে বলা যায় আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করি। আচ্ছা, একটা ইউরোপিয়ান প্রশ্ন আছে। হ্যাঁ, ইসাক এবং ইয়োকেরেশ থাকা সত্ত্বেও সুইডেনের গোল শূন্য হারকে কিভাবে দেখছেন, 2 গোলে হারটা? আচ্ছা, ইসাক এবং ওরখার পরে সুইজারল্যান্ডের কাছে 2-0 গোলে হেরেছে এবং সুইডেনের অবস্থা খুবই খারাপ, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারে কিনা সেটা সন্দেহ আছে। এইটাই হচ্ছে কথা, যে প্লেয়ার সবসময় দলে থাকলে হয় না, রেজাল্ট শুধুমাত্র 1-2 প্লেয়ার দিয়ে সবসময় আসলে আসে না, এটাই আমি বলছি। আচ্ছা, পেয়েছি যে নিউজ মিডিয়াতে কিছু ইস্তিয়াক আহমেদের প্রশ্ন ছিল, জামালের ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড, ওই যে ওকে ফাইন, দ্যাটস ইট, আমার মনে হয় ডান। আচ্ছা, পাইপলাইন, প্রায় প্রত্যেক বছরই লিগ হয় কিন্তু প্লেয়ার বের হয় না কেন? পাইপলাইন তো কোনো প্লেয়ারই নেই, তাহলে লিগ করে লাভ কি? এই আলামিন হচ্ছে গিয়ে পাইপলাইনের লিগ থেকে আসা প্লেয়ার, তাজ হচ্ছে গিয়ে লিগ থেকে আসা প্লেয়ার, পারফর্ম করা প্লেয়ার। সো মানে লিগ করে কি লাভ হয়, এটা অন্য হিসাবে চলে আসবে। লিগের পারফর্মাররা
জাতীয় দলে ডাক পান। মোরসালিনও তো হচ্ছে পারফর্ম না করে তো আর ন্যাশনাল টিমে তো আর ডাক পান নাই, লিগে তার ওই সিজনের পারফরমেন্সটা, ওই গোলটা, ওইগুলা হচ্ছে ইম্প্যাক্ট হিসেবে আপনার কাজ করেছে এই দলে ডাক পেতে। ওকে, নাইস। 400 নাম্বার এর টাইমের এপিসোডটা হয়ে গেল একটু ম্যাড়মেড়া এবং অনেক বেশি আত্মপক্ষ সমর্থন, কারণ এই কথাগুলো আসলে বলতামই না, কিন্তু বলতে হচ্ছে এই কারণে, আত্মপক্ষ সমর্থন করতে হচ্ছে যে বাংলাদেশে আমরা তো আসলে মানুষ হিসেবে খুব সুবিধার কিছু না, মানে আমরা আসলে কামড়াকামড়ি করতেই খুব পছন্দ করি, যাকে তাকে ধরেন যে যা তা বলে দিলাম। হ্যাঁ, বলতে আর লিখতে তো কোনো কিছু লাগে না ভাই, কোনো যুক্তি লাগে না, কোনো যা ইচ্ছা তাই এটা গালি দিয়ে দিলাম। মানে আপনি, আমি চিন্তা করছি আমি এখন থেকে এটা প্রতিবাদ, আপনি আমার গালি দিবেন কেন? হয়তো গালি, আপনার গালি দিয়েছি নাকি? মানে আমি কি মানে ভাই না, আপনি আমি স্পোর্টস নিয়ে কথা বলছি, মানে ফুটবল নিয়ে কথা বলছি, আমার সব কথার সাথে আপনার এগ্রি করতে বলছে কে? মোহাম্মদ সোহানুল ইসলামের অনেক সিরিয়াস হয়ে আলোচনা হয়ে গেছে। স্টার্ট বেঞ্চেল, মার্সেলোর চুল, কুকুরের চুল, ডেভিড লুইজের চুল, কুকুরের চুল স্টার্ট, ডেভিড লুইজেরটা বেঞ্চ, ডেভিড লুইজ, আমার সেল হচ্ছে মার্সেলো। গুড বাই, টাটা। হামজা এখানে আর নেই, হামজা থাকলে কোনো কিছু নেই, কোনো প্রশ্নই হবে না ভাই। টাটা, থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.